और देर किस बात की, शुरू किया जाए। নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। আজকের গল্প অগ্নিমোহনা ট্রায়োলজি সিরিজের দ্বিতীয় উপন্যাসিকা বন্যী পতঙ্গ। লেখক তীর্থপ্রতিম দাস সম্পর্কে নতুন করে বলবার আর কিছু নেই। যারা নিয়মিত গল্পের জন্য শোনেন তারা তো ওনাকে চেনেন। তবে নতুন শ্রোতা বন্ধুদের জন্য বলতে চাই, ডক্টর তীর্থপ্রতিম দাস পেশায় মহাকাশ বিজ্ঞানী, ভারতের অন্তরিক্ষ গবেষণা কেন্দ্রের ইসরোর মুখ্যালয়ে কর্মরত। ছাত্রজীবন কেটেছে কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুলে, তারপর পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক হয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে। স্নাতকোত্তরে পড়েছেন বিটেক এবং এমটেক কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ থেকে। পিএইচডি গবেষণা করেছেন কর্মরত অবস্থায়। বিষয় ছিল চাঁদের আবহমণ্ডল। ভালোবাসেন লিখতে, ভ্রমণ করতে, ভালোবাসেন কল্পনা, রহস্য। বন্যী পতঙ্গ গল্পটি বেশ বড় হওয়ার দরুন আমরা এটিকে দুটি পর্বে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম পর্বটি আপনারা আজকে শুনছেন এবং প্রথম পর্বের শেষে একটি বিশেষ পুরস্কার পাওয়ার সুযোগ রইল শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম পর্বের প্রিমিয়ার শেষ হওয়ার পর থেকে আগামীকাল রবিবার সকাল 10টা অবধি সময় থাকছে। আপনারা গল্পের জন্য @gmail.com আপনাদের সুচিন্তিত মতামত পাঠাতে পারেন। কি মতামত? যে দ্বিতীয় পর্বের এন্ডিংটা কেমন হবে, বন্যী পতঙ্গের দ্বিতীয় পর্ব যেটা কিনা আসতে চলেছে আগামীকাল রাত 10টায়, তার এন্ডিংটা কেমন হবে। যার লেখা লেখকের সবচেয়ে বেশি মনোপুত হবে তার জন্য থাকছে গল্পের জন্যর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার, আর সেটি হলো তীর্থপ্রতিম দাসের লেখা দ্য অকাল্ট। এবং বাকি উত্তরদাতাদের নাম ও ঠিকানা গল্পের জন্যের ফেসবুক এবং ইউটিউব কমিউনিটি ট্যাবে অবশ্যই দেখানো হবে। নিচে ডেসক্রিপশনে লেখকের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো। লেখকের অন্যান্য বই এবং ব্লগের সম্পর্কে ইনফরমেশন পেতে গেলে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাই আপনাদের উত্তর পাঠানোর সময় অবশ্যই সঠিকভাবে নাম ঠিকানা মেনশন করবেন। আজকের গল্প পাঠে আমার সাথে রয়েছেন ডক্টর তীর্থপ্রতিম দাস, সুপ্রজা এবং রক্তিম। আর এই সমগ্র প্রজেক্টের আবহ সঙ্গীতে তবলায় রয়েছেন ডক্টর তীর্থপ্রতিম দাস এবং কণ্ঠশিল্পী তিতিরকে বিশেষ ধন্যবাদ। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বন্যী পতঙ্গ। মোহনা আর অগ্নি যখন গোলকুন্ডা ফোর্টের কাছে এসে দাঁড়ালো তখন সন্ধে নেমে এসেছে। বিশাল ওই দুর্গ অপার রহস্যময়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে। মোহনা বলল, কি আশ্চর্য, দেখো এত বড় একটা দুর্গ আর কেউ সংস্কার করেনি। যদিও এটা আর্কিওলজিক্যাল সোসাইটি দ্বারা সুরক্ষিত, তবুও ভেঙে পড়া প্রাচীর আর সৌধগুলির মেরামত করা হয়নি। অগ্নি ফোর্টের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে নিল। 360 ডিগ্রি প্যানোরামিক দর্শনে যেদিকেই চোখ যায় সেদিকেই রহস্য। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে। ধূসর ধ্বংসস্তূপ অন্ধকারের বুকে আরও রহস্যময় হয়ে উঠেছে। আশ্চর্যই তো, কিভাবে ধ্বংস করা হয়েছিল এই প্রকাণ্ড দুর্গ। রোমের কলোসিয়াম দেখতে পর্যটকেরা ভেঙে পড়ে, এই গোলকুন্ডা দুর্গ তো তার চেয়ে কিছু কম নয়। স্বগতোক্তিটা করেই অগ্নি তাকালো মোহনার দিকে। এই কে ভেঙেছিল বলো তো এই দুর্গ? আমি ভাঙিনি, সত্যি বলছি।
বলে কপট ভয়ে অগ্নির হাত জড়িয়ে ধরল মোহনা। না না, আমি জানি তুমিই ভেঙেছ, তোমার শাস্তি হবে। মোহনার হাতে চাপ দিয়ে বলল অগ্নি। কি শাস্তি জাহাপনা? আজ রাতে বিচার সভা বসবে। মৃত্যুদণ্ড দেবেন? যদি দিই? আপত্তি নেই, যদি জাহাপনা নিজের হাতে দেন তবেই। বেশ, মঞ্জুর। কবে দেবেন? আজ রাতে। অন্ধকারে পথ চলে ওরা। অগ্নি আর মোহনার বিয়ে হয়েছে বেশি দিন নয়। প্রচণ্ড ঘুরতে ভালোবাসে ওরা। এই তো কয়েক মাস আগে কেরালার মুন্নার বলে একটা পাহাড়ি জঙ্গলে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। যারা শরীরী অশরীরী গল্পটা শুনেছেন বা পড়েছেন তারা কিন্তু জানেন। ওরা এখন এসেছে হায়দ্রাবাদে। মোহনা বলে যে ও ইতিহাসে অত্যন্ত কাঁচা, কিন্তু প্রতিবারে ও অগ্নিকে অবাক করে দেয়। ইতিহাসের অনেক তথ্য মোহনা এত সাবলীলভাবে বলতে পারে যে অগ্নি ভাবে ওর নিজের ইতিহাস জ্ঞান নিয়ে আর বড়াই করা সাজে না, অন্তত মোহনার সামনে তো নয়। ভেঙেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব। একটু বিশদে বলো শুনি, সন্ধ্যের অন্ধকারে গল্প ভালোই জমবে। অগ্নি বেশ উচ্ছ্বসিত। হ্যাঁ, আমি বকবক করে যাব আর তুমি গল্পের মজা নেবে। প্লিজ প্লিজ বলো, বলো না। গোলকুন্ডা কথাটা কোথা থেকে এসেছে জানো? না। গোলকুন্ডা কথাটা এসেছে গোল আকৃতির পাহাড় থেকে। উপর থেকে দেখলে নাকি এর আকৃতি বুঝতে পারা যায়। গোলকুন্ডা ছিল কুতুবশাহী সুলতান বংশের রাজ্যের রাজধানী। কুতুবশাহী সুলতানেট কবে নাগাদ বলো তো? একটু চুপ করে যায় মোহনা। স্মৃতি হাতড়ে দেখে সন্ধ্যের হাওয়ায় গাছের পাতা মরমর করছে। ধূসর আকাশের প্রেক্ষাপটে অত বড় দুর্গের নীরব ধ্বংসাবশেষ যেন ওদের দিকে চেয়ে কৌতুক করছে। বলো তো, আমি কবেকার? 16th সেঞ্চুরির শুরুর দিকে কখনো, এক্স্যাক্ট মনে পড়ছে না, তবে ওদের রাজত্ব প্রায় 200 বছর চলেছিল। ঠিক 200 বছর না হলেও 170 বা 80 তো হবেই। বেশ, এবার বলো। অগ্নি পয়েন্ট থেকে সরে যেতে চায় না। একটু থেমে আবার শুরু করলো মোহনা। গোলকুন্ডার আর একটা কারণেও প্রসিদ্ধি আছে, হীরের খনির জন্য। ইতিহাস প্রসিদ্ধ কোহিনূর হীরে তো এখান থেকেই এসেছিল, যা এখন ব্রিটিশদের জিম্মায় আছে। শুধু কোহিনূর হীরে কেন, আরও অনেক বিখ্যাত হীরে, যেমন নীল হীরে, যার নাম হোপ ডায়মন্ড, নাসাক ডায়মন্ড, নোরোলাইন। প্রথম দুটো তো এখন আমেরিকার সংগ্রহশালায়, আর তৃতীয়টি ইরানে। যাই হোক, তুমি এই গোলকুন্ডা ফোর্টের সম্পর্কে বলো। হীরের কথা শোনার ধৈর্য অগ্নির নেই। আবার শুরু করলো মোহনা। গোলকুন্ডার ফোর্ট নির্মাণ করেন কাকাটিয়া বংশের রাজারা। ওদের রাজধানী ছিল এখন যেখানে ওরাঙ্গল, সেইখানে। এই দুর্গকে আরও সুগঠিত করেন রুদ্রাম্মা দেবী, কাকাটিয়া বংশের এক রানী। পার্সোনালিটি ছিল দুর্দান্ত, আর অত্যন্ত বীরাঙ্গনা বলে পরিচিত ছিলেন এই রুদ্রাম্মা দেবী। তারপর এই দুর্গের দায়িত্ব গ্রহণ করেন রুদ্রাম্মা দেবীরই উত্তরসূরি প্রতাপরুদ্র। তারপর কিছু সময়ের জন্য এই দুর্গ মিশনারি নায়কদের হাতে চলে যায়, তবে ইতিহাসে তাদের উপস্থিতি বেশি দিনের জন্য হয়নি। 14th শতাব্দীতে কখনো এই নায়কেরা গোলকুন্ডা দুর্গকে বাধ্য হয়ে তুলে দেন বাহমনি সুলতানদের হাতে। তাহলে কুতুবশাহী বংশের হাতে কিভাবে এলো এই দুর্গ? অগ্নি জিজ্ঞাসা করল। বলছি, এই বাহমনি সুলতানদের হাত ধরেই এই গোলকুন্ডা দুর্গের উত্থান। 15th শতাব্দীর শেষের দিকে কখনো কুলিকুতুবুলমূলক বলে এক যোগ্য মানুষকে বাহমনি সুলতানের তরফ থেকে এই জায়গার শাসনভার দেওয়া হয়। শোনা যায় তিনি খুব যোগ্য শাসক ছিলেন। একটা সময় বাহমনি সুলতানেরা দুর্বল হয়ে পড়লে কুলিকুতুব স্বাধীন শাসক হয়ে ওঠেন, এবং তখনই গোলকুন্ডায় কুতুবশাহী বংশের সূচনা হয়। তাহলে এই দুর্গ ধ্বংস হলো কিভাবে? 1687 সাল নাগাদ মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রায় 8 মাস আক্রমণ চালিয়ে এই দুর্গ ধ্বংস করেন। এই যে চারপাশে এত ধ্বংসস্তূপ দেখছো, এই সবই মুঘল সম্রাটেরই কীর্তি। তার মানে এই যে গোলকুন্ডা দুর্গের মালিকানা বদল হয়েছে অনেকবার, তাই তো? শুধু মালিকানায় নয়,
দুর্গের ব্যাপ্তি আর দুর্ভেদ্যতা অনেক দিন ধরে ইমপ্রুভ করা হয়েছে। একটা সময় এই দুর্গ ছিল অভেদ্য, এমনকি অত যে দৌর্দণ্ড প্রতাপ মুঘল ঔরঙ্গজেব, তাকেও 8 মাস ধরে চেষ্টা করতে হয়েছিল এই দুর্গের দখল নেবার জন্য। তিনি দুর্গ জয় করবার জন্যেই জয় করলেন বটে, কিন্তু তার সম্মান দিলেন না, একে একেবারে ভগ্নস্তূপে পরিণত করে দিয়ে চলে গেলেন। তারপর কি হলো? দুর্গটা আর সংস্কার করা হয়নি? তারপর আর কি হলো তা আমি জানি না, তবে এই কথাও শুনেছিলাম যে এরপর যখনই দুর্গটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, ততবারই কোনো না কোনো বাধা এসে কাজ পণ্ড হয়েছে, তার ফলে ধ্বংসস্তূপ হয়েই রয়ে গিয়েছে এই দুর্গ। মোহনা দম নিল। অনেকটা পথ হেঁটে এসে ওরা দুজনেই হাঁপিয়ে গেছে। তার উপর চড়াই উতরাই, দুজনে একটা বেদির উপরে বসল। অগ্নির চোখ গিয়ে পড়ল কিছু দূরে দাঁড়ানো একটা লোকের দিকে। গাইড টাইড হবে, রোগা, লম্বা, এক দৃষ্টে চেয়ে আছে মোহনার দিকে, অদ্ভুত চোখের দৃষ্টি। অগ্নি এসব নিয়ে অযথা মাথা ঘামায় না, মোহনার দিকে অনেকেই তাকায়, বাড়াবাড়ি না করলেই হলো। তার চেয়েও বেশি আগ্রহী সদ্য গজিয়ে ওঠা রহস্যটা শুনতে। বাধা পড়েছে বলতে? অগ্নি উৎসুক। মোহনা দূরে ভেঙে পড়া প্রাচীরটার দিকে তাকিয়ে বলল, এই যেমন ঔরঙ্গজেবের ধ্বংসকার্যের পরে স্থানীয় কোনো সম্ভ্রান্ত মানুষ চেয়েছিলেন জায়গাটা সংস্কার করবেন, কিন্তু যতবারই করতে গিয়েছেন ততবারই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কিরকম শুনি? যতবারই সংস্কারের কাজে লোক পাঠিয়েছেন, সেই শ্রমিকেরা কাজ করতে পারেনি। দিনের বেলা প্রচণ্ড গরমের রোদে কাজ করতে গিয়ে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। তখন হুকুম হলো সংস্কারের কাজ রাতের বেলা করতে হবে। তারপর তো শ্রমিকেরা রাতের বেলা কাজ শুরু করলো, কিন্তু সেই প্রথম রাত ছিল পূর্ণিমার রাত, নীল জ্যোৎস্না। শ্রমিকেরা কাজ শুরু করতে যাবেন, এমন সময় বাতাসে নুপুরের শব্দ। এত রাতে এমন জায়গায় নুপুরের শব্দ কোথা থেকে আসবে? কোনো নারীর তো এমন সময় ওখানে থাকার কথা নয়। শব্দটা আসছিল দূরের এক প্রকোষ্ঠ থেকে, জঙ্গলের আড়ালে। তারপর স্থানীয় মানুষেরা বিশ্বাস করত রানী ভাগমতীর বিদেহী আত্মা নিশীথ রাতে দুর্গ চত্বরে ঘোরাফেরা করতেন। রানী ভাগমতী ছিলেন এক অসামান্য সুন্দরী নারী। তার কণ্ঠে গান শুনবার জন্য পাগল হয়ে যেতেন সুলতান স্বয়ং। তেমনি তার নাচ। অনেক বছর ধরে লোকশ্রুতি আছে যে এখনো রানী ভাগমতীর ধ্বংস হয়ে যাওয়া গোলকুন্ডা দুর্গের অলিন্দে অলিন্দে গান করেন, আর কখনো কখনো ঘুরে বেড়ান নাচের পোশাকে। ছন্দ ওঠে তার পায়ে, তখন যেন প্রাণ ফিরে পায় সেই ধ্বংস হয়ে যাওয়া গোলকুন্ডা দুর্গ। প্রতিটি পাথর যেন চিনতে পারে তাদের প্রিয় রানীকে। তখন সেখানে কারো থাকা বারণ। কখনো কখনো অতি উৎসাহী কেউ তাকে দেখবার জন্য চুপি চুপি অপেক্ষা করেছিল। তারা আর প্রাণে বাঁচেনি। তারপর ওই শ্রমিকদের মধ্যে যে সব থেকে সাহসী ছিল, সে বলল, আমি যাই, গিয়ে দেখে আসি। হয়তো তাকে বারণ করেছিল ওর সঙ্গীরা, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে গেল নুপুরের ছন্দের উৎসের দিকে। সেই শ্রমিকটি নাকি ছিল চিত্রকর। সে ছবি আঁকত মন থেকে, কখনো কোনো নারীকে সামনে বসিয়ে। আবার শুধু ছবি আঁকা নয়, সে ছিল ভাস্কর, মূর্তি তৈরি করত, নারী মূর্তি। শিল্পীর মন তার, সে কেন বাধা মানবে? সে ছুটে চলে গেল বনের মধ্যে, সেই দিকে যেদিক থেকে নুপুরের নিক্কণ শোনা যাচ্ছিল। তারপর তার যে কি হলো তার সঙ্গীরা আর জানেনি। সে আসছে না দেখে সঙ্গীরা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু পরদিন সকালবেলা তাদের মৃতদেহ দেখা যায় দুর্গের ধ্বংসস্তূপের পাথরের উপরে। তাদের সকলের চোখেই আতঙ্কের ছাপ। খোঁজ মেলেনি সেই শিল্পী শ্রমিকের, যে দেখতে গিয়েছিল প্রথমে। তারপর কি হলো? সেই শ্রমিকটি নাকি পাগল হয়ে যায় আর একসময় আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে সে নাকি একটা ছবি আঁকতে শুরু করে। ছবিতে সে দেখাতে চায় সেই রাত্রে সে ঠিক কী দেখেছিল। শোনা যায় যে সেই উন্মাদ অবস্থায় প্রতি রাত্রে সেই ছবিটি নিয়ে বসতো আর অল্প অল্প করে সৃষ্টি করত। নিজের বউকেও পাত্তা দিত না। মাঝে মাঝে গভীর রাতে তার ঘর থেকে অনেকে শব্দ শুনত। সে যেন কথা বলছে, ডাকছে কাকে, বলছে, রানী ভাগমতী, রানী ভাগমতী। সে যখন পাগল অবস্থায় আত্মহত্যা করে,
তখন তার বউ মাত্র 1 মাসের অন্তঃসত্ত্বা। তারপরে আর কেউ চেষ্টা করেনি এই সংস্কার করার, নাকি সেই চেষ্টাও ব্যর্থ হয়ে গেছে? মোহনা বলতে বলতে শিউরে উঠল। হয়েছিল, কিন্তু কেউ পারেনি। সেই শিল্পীর বউটির যখন সন্তান হয়, সে হয় অবিকল তার বাবার মতো দেখতে। শুধু তাই নয়, জন্মের পর থেকেই তার মধ্যে একটি অপ্রকৃতিস্থতা দেখা যায়। সব সময় যেন কাকে খুঁজছে। দাঁড়িয়ে থাকতো সে তার বাবার আঁকা অসমাপ্ত ছবিটির দিকে। ছবিতে নিপুণভাবে ফুটিয়ে তোলা সেই নারী মূর্তিকে দেখার চেষ্টা করতো সে। সে যখন বড় হলো, আরও চুপচাপ হলো। আর এখান থেকেই আশেপাশে কোথাও একটা থাকতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অপ্রকৃতিস্থতা আরও বাড়ল। বিয়ে করেছিল, কিন্তু সন্তানের জন্মের আগেই সেও তার বাবার মতো বদ্ধ উন্মাদ হয়ে গিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে শুধু তার বাবার মতোই কাকে যেন খুঁজে বেড়াতো, কোনো নারীকে, সেই ছবিটার মতো। দুর্গের এক প্রান্ত থেকে অন্য এক প্রান্তে ঘুরে বেড়াতো। তারপর খুঁজে না পেয়ে একসময় নিজেকে শেষ করে দিত। শুধু তাই নয়, স্থানীয় লোকের বিশ্বাস যে সেই থেকেই এই বংশ অভিশপ্ত হয়ে গিয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি বংশ পরম্পরায়। কিন্তু আশ্চর্যের কথা এই যে সেই বংশধারা কিন্তু অব্যাহত রয়ে গেছে, আর বংশে শুধু ছেলেই জন্মায় এই একই সমস্যা নিয়ে। শেষ খবর শোনা যায় যে সেই বংশের কোনো মানুষ এখনও এই চত্বরে আছেন, ঘোরাফেরা করেন, কিন্তু তিনি যে কে তা কেউ জানে না। আবার সেই দৃষ্টি তাকিয়ে আছে মোহনার দিকে, এবার আরও একটু কাছ থেকে। অগ্নি উচ্ছ্বসিত, লোকটাকে দেখেও দেখল না। গম্ভীর হয়ে গেল মোহনা, বলল, ওসব নিয়ে বেশি মাথা ঘামিও না অগ্নি। কথা না শুনে আগেরবার আমাদের দুজনেরই ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছিলে, আর নয়। মোহনার সামনে সংযত হয়ে গেল অগ্নি। সত্যি তো, কয়েক মাস আগেই তো কেরালার পার্বত্য অঞ্চলে মুন্নারে ওরা ভয়ঙ্কর বিপদে পড়েছিল, অগ্নির অপরিণামদর্শিতার কারণেই। তবুও অগ্নির কৌতূহল বেড়েই গেল। আপাতত কিছু অফিসিয়াল কাজে হায়দ্রাবাদে এসেছে অগ্নি। উঠেছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর ন্যাশনাল বেলুন ফ্যাসিলিটিতে। ওদেরই গেস্ট হাউসে আছে। আগের দিন রাত্রিবেলা বিশাল 2টো বেলুন আকাশে পাঠানো দেখল মোহনা। বিশাল আয়তন সেই বেলুন আকাশে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত ওঠে। খবর দেয় পৃথিবীর উপরিভাগের আবহমণ্ডলের। কাল সেই এনবিএফের সরকারি অতিথিশালা থেকে বিদায় নিয়ে হোটেলে উঠবে সকালবেলা। তারপর সারা দিনের প্রোগ্রাম। মোহনাকেও বলল, আজ তো দেরি হয়ে গেল আস্তে আস্তে, তাই ফোর্টের উপরে উঠতে পারলাম না। কালকে আবার আসব। কাল তো আর কোনো কাজ নেই। সকালে সালারজং মিউজিয়াম আর চৌমহলা দেখে সরাসরি এখানে চলে আসব দুপুর 2টোর মধ্যে। তাহলে ভালো করে দেখার সময় পাবো। আর ফোর্টের উপরে অনেকটা ওঠা যায়। আর সন্ধ্যের সময় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আজ তো হলো না, কাল দেখব। সালারজাং মিউজিয়াম কখন যাব? 10:30 11টার মধ্যে, সকালে চেক ইন করেই। অন্ধকারে হঠাৎ পাশ থেকে মোহনার ঘাড়ে একটা গভীর নিঃশ্বাস পড়ল। একটা লোক, খয়াটে চেহারা, লম্বা, গাল দুটো তোবড়ানো। ওর মুখের খুব কাছে মুখ নিয়ে, যেন প্রাণ ভরে ওর ঘ্রাণ নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। চমকে গেল মোহনা। তোমার তো বিচার হবার কথা ছিল, অগ্নি খেয়াল করিয়ে দিল। ওরা গেস্ট হাউসে ফিরে এসেছে, ডিনার করে এসেছে বাইরে। ডিনার করতে গিয়েও খুশি হতে পারেনি মোহনা। গোলকুন্ডা ফোর্টে ডিস্টার্বিং কিছু একটা দেখেছে ও। কি ছিল ওটা যা ওকে আপসেট করেছে? কাল সকালে চেক আউট করবে, গিয়ে উঠবে হোটেলে। তারপর খালি বেড়ানো এদিক ওদিক। অনেক কাজ বাকি গেস্ট হাউসে ফিরে। রাত্রে গেস্ট হাউসে ফিরেছে ওরা। মোহনা কিছু ব্যাগ গুছিয়ে রাখছে, পরদিন সকালের কাজ এগিয়ে থাকবে। মোহনা একটা ব্যাগ গুছাতে গোছাতে বলল, কেন? গোলকুন্ডা ফোর্ট ভাঙার অপরাধে।
আমি তো ভাঙিনি, ভেঙেছেন ঔরঙ্গজেব। তুমি ভেঙে এখন ঔরঙ্গজেবের ঘাড়ে দোষ চাপাচ্ছ। তাহলে কি হবে? তোমার শাস্তি হবে, তৈরি হও। আমি সব সময়ই তৈরি। দাও, কি শাস্তি দেবে দাও। অগ্নি এগিয়ে এলো ওর দিকে, কাঁধটা ধরল। মোহনা কিছু ভাবছে, মুখে বলল, যাই শাস্তি দেবে একটু তাড়াতাড়ি দাও, ঘুমোতে রাত হলে ভোরবেলা আর উঠতে পারবো না। মোহনাকে নিবিড় বাঁধনে জড়িয়ে অগ্নি বলল, ফাঁসি দিয়ে দিলে ভোরবেলা উঠবে কি করে? মোহনার ভোরবেলা ঘুম থেকে ওঠার ব্যাপারটা খুব নিয়মিত। উঠে হালকা কিছু খেয়ে দৌড়তে যায়। জগিং টগিং নয়, রীতিমতো দৌড়ানো, ঘাম ঝরিয়ে, প্রায় 2 কিলোমিটার দৌড়িয়ে ঘাম ঝরিয়ে তারপর প্রাণায়াম, কিছু যোগব্যায়াম, সব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টার শরীরচর্চা। টিআইএফ আর এনবিএফে এসে অনেকটা খোলা জায়গা পেয়ে ও বেশ খুশি। ওজন যেন না বাড়ে, ওটা ওর সাধনা। মোহনা বুঝল কোনো জারিজুরি খাটবে না, হাল ছেড়ে দিয়ে বলল, দাও তবে ফাঁসি। হাতের কাজ ফেলে রেখে এসো। এলো মোহনা, দাঁড়ালো অগ্নির সামনে। নীল ওড়নাটা মোহনার গলায় পেঁচিয়ে দিয়ে অগ্নি বলল, এবার জোরে টানো, দুদিক ধরে। অগ্নির মুখে ও অন্য কারো ছায়া দেখছে কেন? ওটা কে? অগ্নি হাসল। ভয় করবে না? পরে বলবে না ছেড়ে দাও? না। মোহনা কনফিডেন্ট। দেখব তুমি ছেড়ে দাও না বলে কতক্ষণ থাকতে পারো। অগ্নি এ কোন খেলায় মেতেছে? মোহনার এই ঘটনাগুলো চেনা চেনা, বা আগে কখনো ঘটেছে বলে মনে হচ্ছে কেন? খুব চেনা একটা ঘটনার স্রোত। একে কি দেজাভু বলে? ওড়নাটা সত্যি সত্যি দুদিকে একটু টেনে ধরল অগ্নি। মোহনা নীরব। কি হলো, প্রাণ ভিক্ষা চাইবে না? অগ্নি ইনসিস্ট করল। না। ওড়নাটা দুপ্রান্ত আরো জোরে টেনে ধরল অগ্নি। ভীষণ ভীষণ চেনা লাগছে এই মুহূর্তগুলো। মনে হচ্ছে অন্ধকারে একটা ঘুপচি জায়গায় ঠিক এমনটি পরীক্ষা হয়েছিল ওর সঙ্গে, অন্য কারো হাতে। খুব খুব অস্বাভাবিক, কিন্তু মোহনা নিশ্চিত ওর সঙ্গে এমন ঘটেছে আগে। কবে, কখন, কার সঙ্গে? অগ্নি ভেবেছিল মোহনা প্রতিবাদ করবে, বাধা দেবে, তা হলো না। মোহনা নীরবে দাঁড়িয়ে রইল। তারপর রণে ভঙ্গ দিয়ে ওড়নাটা ছেড়ে দিয়ে অগ্নি 2 হাতের আরো কঠিন বন্ধনে বুকে জড়িয়ে নিল মোহনাকে। অগ্নির ওই কঠিন বন্ধনেও মোহনার চোখে ভেসে উঠেছিল অন্য কিছু। দুটো গভীর চোখ, গিলে খাওয়া দৃষ্টি, আর খয়াটে মুখ। ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে, কিছু অমঙ্গলের বার্তা নিয়ে। অগ্নির নিবিড়তম সান্নিধ্যও ওর মন হালকা করতে পারল না। এক সময়ে গভীর শান্তি প্রদায়িনী ঘুম নেমে এলো মোহনার চোখে। সেই রাত্রে মোহনা অদ্ভুত একটা স্বপ্ন দেখল ও ঘুরে বেড়াচ্ছে গোলকুন্ডা ফোর্টের মধ্যে। চারিদিকে ধ্বংসস্তূপ, অনেকগুলো সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ও। উঠছে তো উঠছেই, আর যেন ফুরায় না। উঠতে উঠতে এক সময় ও এসে পৌঁছলো একটা সমতল জায়গাতে। একটা ছোট্ট প্রকোষ্ঠে একটা মন্দির। এখানে মন্দির কোথা থেকে আসবে? ও ঘুমের মধ্যেই ভাবল। পাশে একটা বিশাল পাথর, সেই পাথরের উপর আর একটা গোলাকার পাথর ব্যালেন্স করা আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। অগ্নিকে দেখাতে গেল। সে কি, অগ্নি কই? পাশে তো নেই। সে যাগ্গে আশেপাশে কোথাও আছে হয়তো। ওদিকে ওটা কি? একটা গুদাম ঘরের মতো, অন্ধকার। দেখে আসা যাক তো। এমা, এ তো একদম
গুমুট আর অন্ধকার। হঠাৎ করে ও অনুভব করলো কে যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে আরো গভীর অন্ধকারে, আর পিছন থেকে ওর নাক মুখ চেপে ধরেছে। মোটা মোটা কালো আঙুল, কঠিন আর রুক্ষ হাত। চিৎকার করতে চেষ্টা করছে ও, কিন্তু পারছে না, দম আটকে আসছে। এই কি সেই ঘুপচি অন্ধকার জায়গা? ছটফট করতে লাগলো মোহনা। হঠাৎ দেখে ও শুয়ে আছে, সামনে সামনে একটা কারোর মুখ। অন্ধকারে ঠাহর হচ্ছে না, প্রচণ্ড ভয় পেয়ে গেল। সেই মুখ না তো, মুখটা যেন ওর ওর মুখটা মনোযোগ দিয়ে দেখছে। অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেলে অবশেষে বুঝল যে ওটা অগ্নি। কি হয়েছে? অমন আওয়াজ করছিলে কেন? স্বপ্ন দেখছিলে নাকি? অ্যাগেন এনি ভিশন? ফাইনাল ডেস্টিনেশন? মোহনা ধর্মর করে উঠে দেখল এটা ওদের টিআইএফের অতিথিশালার ঘর। অগ্নি ঘুমোয়নি, ল্যাপটপ খুলে কি যেন পড়াশুনো করছে। দেখার চেষ্টাও করল না মোহনা। অগ্নিকে কড়া গলায় বলল, এত রাতে কি করছো ল্যাপটপ খুলে? শুয়ে পড়ো। অগ্নি বলল, এই তো শুলাম, বলে ল্যাপটপ বন্ধ করার আগে ওয়াশরুমে গেল। মোহনা দেখল ল্যাপটপের স্ক্রিনে একটা দুর্গের ছবি আর কিছু লেখা। পাশে একটা নোটবুক খোলা, ওতে কিছু নোট নিচ্ছিল অগ্নি। ওয়াশরুম থেকে এসে অগ্নি ল্যাপটপ বন্ধ করে রেখে দিল, শুয়ে পড়ল মোহনার পাশে। ঘুম আসছে না মোহনার, কিন্তু ঘুমের ভান করে আছে। অগ্নি পাশে শুয়ে পড়ল, কিন্তু ও যে ঘুমোয়নি তা মোহনা হলফ করে বলতে পারে। অগ্নির নিঃশ্বাস প্রশ্বাস ওর চেনা। কি এমন বিষয় নিয়ে ভাবছে সে? আর নেটে কী বা সার্চ করছিল এত রাতে অগ্নি? মাথায় কি যে কখন চাপে ওর। ঘড়ি দেখল মোহনা, রাত তখন 3টে। অগ্নি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা ওরা গেস্ট হাউস থেকে চেক আউট করে দিল। অগ্নির কিছুদিনের ক্যাজুয়াল লিভ। হায়দ্রাবাদ ঘুরে দেখবে ওরা। আজ সকালবেলা ওরা চেক ইন করবে কোনো হোটেলে, তারপর ঘুরবে। প্ল্যান মতো একটা গাড়ি বুক করে নিল ওরা। প্রথমে উঠল গানরক ম্যানর নামে একটা হোটেলে, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল সালারজং মিউজিয়াম দেখতে। সালারজং মিউজিয়াম দেখে মোহনা মুগ্ধ। কি নিখুঁত হাতের কাজ ওদের, বস্ত্রে অস্ত্রশস্ত্রে। একটা মূর্তির কাছে গিয়ে মুগ্ধ না হয়ে পারল না। মূর্তিটি সামনে থেকে দেখলে এক পুরুষ যোদ্ধার, আবার পিছন থেকে দেখলে এক কমনীয় নারীর, কোনো এক ফরাসি শিল্পীর সৃষ্টি। আরও দেখল হাতির দাঁতের কাজ, কাঠের কাজ। ঘুরতে ঘুরতে কখন যে ওরা চিত্রশিল্পের অঙ্গনে এসে পড়েছে ওরাও জানে না। অগ্নি খুঁটিয়ে দেখছে, আর মোহনা ওর থেকে একটু দূরে অন্য কিছু দেখতে ব্যস্ত। সেই মুহূর্তে ওখানে বেশি মানুষও নেই। ছবি দেখতে খুব বেশি ভিড় হয় না, যতটা না অস্ত্রশস্ত্র দেখতে হয়। এক ভদ্রলোক মনোযোগ দিয়ে কাজ করছেন, মনে হয় মিউজিয়ামেরই কেউ হবেন। একটা ছবি দেখে অগ্নির চোখ আটকে গেল। রানী ভাগমতীর ছবি। মুখটা কি কিছুটা মোহনার মতো নয়? হ্যাঁ, চুল খোলা রেখে মুখ তুলে দাঁড়ালে অনেকটা এই ছবির মতোই দেখতে লাগবে মোহনাকে। এতটা সাদৃশ্য হয় কি করে? খুঁটিয়ে দেখতে লাগলো ছবিটা অগ্নি। হঠাৎ পাশের থেকে কেউ যেন কথা বলল, इतना ध्यान से क्या देख रहे हो भाई साहब? ये तस्वीर रानी भागमती जी की है, गोलकुंडा की रानी। অগ্নি তাকালো ভদ্রলোকের দিকে। বয়স্ক মানুষ, কিন্তু ফিট চেহারা। বয়স 60-এর মতো হবে। সাদা চাপদাড়ি, চোখে চশমা। অগ্নি জিজ্ঞাসা করল, নমস্তে, আপ? প্রশ্নটা উজ্জ্ব। বক্তব্যটা হলো যে আপনার পরিচয় কি? नमस्ते, मैं हूँ डॉक्टर प्रोफेसर आंसरी, ओस्मानिया यूनिवर्सिटी से। आप लोग कहाँ से? অগ্নি পরিচয় দিল নিজের।
মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যুক্ত শুনে তাঁর আর খুশি ধরে না। বাঙালি শুনে আরও খুশি, বললেন, ও আপনারা বাঙালি। আমি কলকাতায় ছিলাম 10 বছর, বাংলা জানি, শিখে গেলাম বাংলা, খুব মিষ্টি ভাষা। আপনি তো বেশ ভালোই বাংলা বলেন। অগ্নি খুশি হয়ে বলল। ততক্ষণে মোহনা এগিয়ে এসেছে। ডক্টর আনসারি জিজ্ঞেস করলেন ওর দিকে তাকিয়ে। তো ম্যাডামও কি কলকাতার? অগ্নি আলাপ করিয়ে দিল। ওর নাম মোহনা, আমার স্ত্রী, ও একজন ডান্সার। মোহনা বাইরের লোকের সামনে বেশি কথা বলে না। এত ডিটেলসে ওর পরিচয় দেওয়ার কি দরকার ছিল অগ্নির? মোহনা নৃত্যশিল্পী শুনে ডক্টর আনসারি খুব খুশি, বললেন, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি একজন ডান্সিউস। কিছু মনে করবেন না, এই আপনার এত সুন্দর ফিগার, রাজহংসীর মতো সুন্দর লম্বা গলা, নিখুঁত শার্প জ লাইন, এই কণ্ঠার হার, ইউ ক্যান নেভার বি মিস্টেকেন। একটা ব্যাপার কি জানেন, আপনাদের ডান্সিউসদের একটা টিপিক্যাল স্ট্যাচার আছে, যেটা সাধারণ মানুষের থাকে না। You carry yourselves in a very different way altogether, like a swan, রাজহংসী। মোহনা মৃদু হেসে চুপ করে রইল। নাইস ফ্ল্যাট। অগ্নি তো গর্বিত স্বামী, বলল, ঠিক বলেছেন, নাচ ওর প্যাশন। ডক্টর আনসারি হেসে বললেন, By the way, do you sing as well? মোহনা মৃদু হেসে বলল, না না, আমি গান গাই না। ডক্টর আনসারি হেসে বললেন, ওই একটাই ডিফারেন্স জানেন। আপনি কি জানেন আপনার সঙ্গে একজনের খুব ফেশিয়াল রেজেম্বলেন্স আছে? রানী ভাগমতী, কুতুবশাহী ডায়নাস্টির রানী। আপনার মুখের সঙ্গে রানী ভাগমতীর মুখের এত মিল যে যে কেউ বলবে যে আপনি স্বয়ং রানী ভাগমতীর রিইনকার্নেশন। অগ্নি নড়ে চড়ে উঠল। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। মোহনা অস্বস্তিতে পড়েছে বোঝাই যাচ্ছে। অগ্নি জিজ্ঞাসা করল, রানী ভাগমতী এক্স্যাক্টলি কেমন দেখতে ছিলেন তা জানা গেল কি করে? ফটো তোলার তো ব্যবস্থা ছিল না সেই সময়। ওই ঠিক যেভাবে আমরা সম্রাট আকবর বা হুমায়ুন কেমন দেখতে ছিলেন তা জানতে পারি, কেউ না কেউ ছবি এঁকে গিয়েছিলেন, এখানেও তাই। হঠাৎ ডক্টর আনসারি মোবাইল বের করে এক্সকিউজ মি বলে তেলেগুতে কথা শুরু করলেন। মোবাইল বোধহয় সাইলেন্ট ছিল, কোনো রিং হয়নি। একটু সরে গিয়ে মিনিট দুয়েক কথা বললেন। মাঝখানে একবার ইঙ্গিতে অগ্নিকে অপেক্ষা করতে বললেন। ওরা দাঁড়িয়ে রইল। অগ্নি খেয়াল করে দেখতে লাগলো ছবিটাকে। সত্যিই তো রানীর ভাগমতীর মুখের সঙ্গে মোহনার মুখের আশ্চর্য মিল, এবং মিলটা অনেক বেশি। কথা শেষ করে মোবাইলে কিছু খুটখাট করে ফিরে এলেন ডক্টর আনসারি, বললেন, ও সরি সরি, কি বলছিলাম জানি, ওই রানী ভাগমতীর ছবির গল্প। রানী ভাগমতীর আরেকটা ছবিও আছে, সিঁড়িতে বসা অবস্থায়, কিন্তু কোথাও বলা নেই যে ওটা রানী ভাগমতীর ছবি। এই ছবিটার সঙ্গে মুখের মিল দেখে অনেকের মতে ওটাও রানী ভাগমতীর ছবি। কি জানেন, রানী ভাগমতীর জীবনটাই একটা বড় ট্র্যাজেডি। কোনো স্বীকৃতি পাননি, রানী হয়েছিলেন কিন্তু ওই পর্যন্তই। এমনকি ওর মৃত্যু সম্পর্কেও কিছু সঠিক জানা যায় না। 1611 বা ওরকম কোন সময় রানী ভাগমতী মারা যান বলে শোনা যায়, কিন্তু কিভাবে সে নিয়ে কিন্তু বিস্তর মতভেদ আছে। এমনকি ওর কথা যেন ইতিহাসে লেখা না থাকে সেই ব্যবস্থাও হয়েছে। অগ্নি উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, তার মানে? ডক্টর আনসারি চশমাটা খুলে কাঁচ মুছতে মুছতে বললেন, আছে আছে, অনেক কাহিনী আছে। বলে একটু উদাস হয়ে গেলেন। তারপর চশমাটা চোখে পড়ে বললেন, বাই দ্য ওয়ে, আপনারা কি কখনো গোলকুন্ডা ফোর্টে গিয়েছেন? এই তো কাল সন্ধ্যাবেলা, তবে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে, আজকে আবার যাব। বাই দ্য ওয়ে, কখন যাবেন? মোহনা হঠাৎ করে অগ্নিকে দেখালো, ওই দেখো কি সুন্দর পেন্টিংটা, কে এঁকেছেন কে জানে। ডক্টর আনসারির দিকে তাকিয়ে অগ্নি বলল, ধরুন এই 2টো নাগাদ।
আসবেন নাকি আপনি সঙ্গে? মোহনার চোখ দেখে মনে হলো অগ্নিকে ভস্ম করে ফেলবে। ও না না না, থ্যাংক ইউ, আপনারা যান। তবে যদি রানী ভাগমতী ছবির ব্যাপারে আরেকটা ব্যাপার জানতে চান তো বলি, একটা ছবি আছে জানেন, যেটা আর কোথাও নেই, কোনো মিউজিয়ামেও নেই, কারণ সরকারের চোখে সেই ছবির কোনো অথেন্টিসিটি নেই। কয়েকশো বছর আগে একজন শিল্পীর আঁকা, প্রায় ধরুন 150 বছর আগে, একজন লেবারার কাম আর্টিস্ট, সে নাকি রানী ভাগমতীকে নিজের চোখে দেখেছে। মধ্যরাতে ওই দুঃখী সে পাগল হয়ে যায়। সেই রাতে সে যেমন দেখেছিল ঠিক তেমন এঁকেছে মন থেকে। ছবিটা এখন তার বংশধরদের কাছে রয়ে গিয়েছে। সেই বংশের যিনি এখন আছেন তিনি পেশায় গোলকুন্ডা ফোর্টের একজন গাইড। তার নাম মীর আলী। অথেন্টিক নয় কেন? দেখুন, মীর আলীর সে পূর্বপুরুষ যখন রানী ভাগমতীকে দেখেছিলেন বলে ক্লেম করেন, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 1857, সিপাহী বিদ্রোহের বছর। আর রানী ভাগমতীর মৃত্যু হয়েছিল অ্যারাউন্ড 1611। তো দেখুন, প্রায় 250 বছর আগে রানী ভাগমতীর মৃত্যু হয়ে গিয়েছিল। তো কি করে ছবিটা অথেন্টিক হবে বলুন? মোহনার দিকে এক ঝলক তাকালো অগ্নি। কি করে সম্ভব? হ্যালুসিনেশন? অগ্নি বলল। ডক্টর আনসারি বললেন, জানি না, ইট কুড ইভেন বি আ কেস অফ স্কিজোফ্রেনিয়া। তবে সেই রাতে সেই শিল্পী যখন নাকি রানী ভাগমতীকে দেখেন ফোর্টের কোনো এক জায়গায়, তিনি তখন একদম একা, ইমোশনের চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিলেন বলে মনে হয়। মাথা খারাপ হয়ে যায়। তিনি এক ছবি আঁকেন। যদি গোলকুন্ডা ফোর্টে মীর আলীকে গাইড হিসেবে পান, তাকে অনুরোধ করলে সেটা দেখালেও দেখাতে পারেন। তো মীরের একটু মাথায় দোষ আছে জানেন, কিন্তু ছবিটা ওদের পারিবারিক সম্পত্তি। আরো অনেক কথা মীর আলী জানেন যা অন্য গাইড জানে না, অনেক অজানা কথা। মোহনার মুখ থমথমে, অগ্নির কৌতূহল তুঙ্গে। এবার ডক্টর আনসারি বললেন, এই যা, অনেকটা সময় নিলাম আপনাদের, ঘুরে আসুন ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর এই জাস্ট এ মিনিট, আমার ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বার। একটা চিরকুটে নম্বরটা লিখে অগ্নিকে দিলেন। মোহনা খেয়াল করল ডক্টর আনসারির মোবাইল ফোনের ক্যামেরাটা এতক্ষণ ধরে ওর দিকেই তাক করা ছিল। সালারজং মিউজিয়াম থেকে ওরা যখন বেরোলো তখন বেলা প্রায় 1টা বেজে গিয়েছে। ওখানেই লাঞ্চ করে নিল ওরা। চৌমহলা যাওয়ার কথা ছিল, তাই গাড়িতে করে এক ফাঁকে চলে গেল ওখানে। বেশি সময় নেই অবশ্য। একটা সুন্দর প্রাসাদ প্রাঙ্গণ। এই প্রাসাদ এক সময় হায়দ্রাবাদের নিজামদের থাকবার জায়গা ছিল। নির্মাণ করেছিলেন নিজাম সালাবাদ জং। অত্যন্ত সুন্দর এই প্রাসাদ তৈরি করতেই সময় লেগেছিল প্রায় 130 বছর। 1750 থেকে 1880 সাল, বেশ কয়েক প্রজন্ম ধরে চলেছিল বোধহয়। চৌমহলা প্রাসাদে বিশাল চত্বর, সাদা নিখুঁত স্থাপত্য, লেক, ফোয়ারা, বাগান সবই আছে। এত সুন্দর জায়গায় এসেও কিন্তু মোহনা কিঞ্চিত রুষ্ট। অগ্নি অচেনা একটা লোককে এভাবে না এন্টারটেইন করলেই পারত। ডক্টর আনসারিকে ওর খুব একটা পছন্দ হয়নি। অগ্নি বুঝতে পেরেছে সেটা, তাই চেষ্টা করছে মোহনার মান ভাঙাবার। সেই প্রচেষ্টার সঙ্গে সঙ্গেই বেশ কিছু ছবি তুলে ফেলল ওরা। মোবাইলে এক ফাঁকে ছবিগুলো দেখতে যাবে, মোহনার একটা ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল অগ্নি। মোহনা খেয়াল করার আগেই ছবিটা মোবাইলের একটা হিডেন ফোল্ডারে লুকিয়ে ফেলল ও। ছবিতে ধরা পড়েছে একটা চেনা মুখ, সাদা চাপদাড়ি। ডক্টর আনসারি, কি করছেন উনি এখানে? কোইন্সিডেন্স? মোহনাকে কিছু বুঝতে দিল না অগ্নি। আশেপাশে তাকালো, ওই তো ডক্টর আনসারি। দেখা যাক তো উনি কি করছেন এখানে। মোহনাকে বলল, একটু দাঁড়াও তো এখানে, আমি আসছি বলে ওয়াশরুমের ইঙ্গিত করে সরে পড়ল। দেরি করো না, অচেনা জায়গা। ভয় পেল মোহনা।
অভয় মুদ্রা করে চলে গেল অগ্নি। মোহনা একা দাঁড়িয়ে। অগ্নি হাঁটতে হাঁটতে চলে গেল যেখানে ডক্টর আনসারিকে দেখতে পেয়েছিল। ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, হাতে মোবাইল। বোঝাই যাচ্ছে যে দৃষ্টিটা মোহনার দিকে। আশেপাশে অনেক পর্যটক, তাদের মধ্যে উনিও একজন। হঠাৎ অগ্নি দেখল ডক্টর আনসারি বাঁ দিকে ঘুরে দাঁড়ালেন। তাতেও হলো না, আরেকটু জায়গা বদল করলেন। কি ব্যাপার? অগ্নি দেখল মোহনাও জায়গা বদল করছে। ডক্টর আনসারি সেদিকেই তাকিয়ে আছেন। এক সময় ভদ্রলোক মোহনার যেদিকে অপেক্ষা করছিল সেই দিকেই এগোতে লাগলেন। অগ্নি বেশ বুঝতে পারল ওরা একটা রহস্যের জালে জড়িয়ে পড়েছে। ভদ্রলোককে দেখে আপাতভাবে মনে হয় না যে কোনো কুমতলব আছে। অবশ্য দেখে আর কতটুকুই বা বোঝা যায়। নয়তো মোহনাকে ফলো করে ওনার কি কাজ? অগ্নি ভদ্রলোককে একটু সময় দিল। আর কি করেন দেখা যাক। ডক্টর আনসারি ধীরে ধীরে মোহনার দিকেই এগিয়ে গেলেন। মোহনা খেয়াল করেনি। অনেকটা শিকারী বাঘ যেভাবে আগে থেকেই শিকারের উপর ঝাঁপিয়ে না পড়ে আশেপাশে ঘুরে বেড়ায়, এ অনেকটা সেরকম। অগ্নি বুঝতে পারল না কি করা উচিত। এমন সময় ওনার পকেট থেকে আবার মোবাইল বেরোলো। ফোনে কথা বলছেন, কিছু কিছু শোনাও যাচ্ছে, কিন্তু পুরো কথাটা হচ্ছে তেলুগুতে। অগ্নি ওর মোবাইলের রেকর্ডারটা অন করলো। কিছু যদি ওঠে। ভয়েস রেকর্ডারে কিছু সিগন্যাল ধরা দিল। এক সময়ে কথা শেষ হলো, প্রায় 1 মিনিটের রেকর্ডিং। এবার মোবাইলে মোহনার ছবি তুলতে ব্যস্ত ডক্টর আনসারি। অগ্নি ভাবল ধরা দেবে, কিন্তু না, এর মধ্যে কিছু রহস্য আছে। মোহনার ছবি অনেকেই তোলে, ও নৃত্যশিল্পী, ও তাই ওর খুব ছবি ওঠে। তাই কেউ ছবি তুলে থাকলে সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু প্রশ্ন হলো কেন তুলছে? অগ্নি মোহনার দিকে এগিয়ে গেল, কিন্তু ডক্টর আনসারি ভ্যানিশ, কোথাও নেই। ওই 1 মিনিটের অডিও রেকর্ডটা অগ্নি ওর কলিগ দুর্গা রাওকে পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে। প্লিজ ট্রান্সলেট। দুর্গা রাও তেলুগু, ওর বন্ধু। কিছু ভেবে আরেকটা মেসেজ পাঠালো। ওসমানিয়া ইউনিভার্সিটিতে ডক্টর আনসারি নামে কোনো ফ্যাকাল্টি সত্যিই আছেন কি না চেক করতে, আর্জেন্ট। দুর্গা রাওয়ের অনেক পরিচিতি আছে ওখানে, ও খোঁজ নিয়ে বলতে পারবে। অডিও ক্লিপ আর টেক্সট মেসেজটা পাঠিয়েই আর সময় নষ্ট না করে মোহনার দিকে এগোলো অগ্নি। এর মধ্যেই একটা মিসড কল এলো অগ্নির মোবাইলে। অচেনা নাম্বার। ট্রুকলার বলে একটা অ্যাপ আছে অগ্নির মোবাইলে, তাতে অচেনা কোনো নাম্বার থেকে ফোন এলে দেখায় কার থেকে ফোন এলো। ধরুন আপনার কাছে একটা কল এলো আর এমন একটা নাম্বার থেকে যেটা আপনার কাছে সেভ করা নেই, কিন্তু অন্য কারো মোবাইলে ওই নম্বর কোনো একটা নামে সেভ করা আছে। তার যদি ট্রুকলার অ্যাপ থাকে তাহলে সেই অ্যাপ ওই নামে নাম্বারটা রেজিস্টার করে নেবে। আপনার কাছে ট্রুকলার থাকলে ওই অচেনা নাম্বারে সেই রেজিস্টার্ড নামটাই দেখাবে। এক্ষেত্রে ট্রুকলার অ্যাপ ওই অচেনা নম্বরের মালিকের নাম দেখালো মনস্টার। মোহনা জিজ্ঞেস করলো, কি হলো? কাকে খুঁজছো? না, কাউকে না, কাটিয়ে দিল অগ্নি। মোহনা কিছুই টের পায়নি। এতক্ষণ ধরে একজন ওকে অবজার্ভ করলো আর ছবি তুললো, ও টেরই পেল না। ব্যাপারটা ভাবিয়ে তুলল অগ্নিকে। মোহনা কি কোনো বিপদের মধ্যে পড়তে চলেছে? কিছুক্ষণের মধ্যেই ওরা গোলকুন্ডা দুর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে করে যখন যাচ্ছে তখন অগ্নি বুঝল যে মোহনার মুড কিছুটা ভালো হয়েছে। চৌমহলা দেখে ও খুব খুশি। তো রানী ভাগমতী, কি খবর? অগ্নি কৌতুক করার চেষ্টা করলো। মোহনা একটা লুক দিল। মোহনা এইরকমই লুক দিয়ে অনেক কিছুই বুঝিয়ে দেয়। বিয়ের পরপর অগ্নিকেও বুঝিয়েছিল নৃত্যে এক্সপ্রেশন বা অভিব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ। চোখের আর ভ্রুর অভিব্যক্তি দিয়ে কত কিছু বোঝানো যায়। এখন ও যেটা বোঝাতে চাইলো তার অর্থ হলো, তোমার ওই বোকা বোকা কথা শোনার মুড আমার নেই। অগ্নি এতে দমল না, ওর অভ্যেস আছে। বলল, তুমি তো রানী ভাগমতীর রিইনকার্নেশন, সার্টিফিকেট তো পেয়েই গিয়েছো। দেখো তো আশেপাশের লেন্স কার্ডের কোনো আউটলেট আছে কিনা। কি করবে? তোমার জন্য, তোমার চশমার পাওয়ারটা চেক করাবো একবার। না সিরিয়াসলি, তোমার সঙ্গে অনেকটা মুখের মিল। অন্তত ওই পেন্টিংটা যদি রেফারেন্স হিসাবে নিই, যারা জানে না তারা মনে করবে ওটা তোমারই পোর্ট্রেট। ফেস কাটিং আর চোখ দুটো একই রকম।
আর বাকি রইল কি মিলের? মোহনা উত্তর দিল না। কিছু পরে বলল, রানী ভাগমতী শুরু থেকেই রানী ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ ঘরের মেয়ে, দেবদাসী। চিচলাম বলে একটা গ্রামে, যেটা এখন ইয়াকুটপুরা, সেখানেই তার জন্ম। খুব সাধারণ ঘরে। তখনকার দিনে দেবদাসী খুব ডেডিকেটেড শিল্পী না হলে আবার হওয়া যেত না। সুলক্ষণা হতে হতো, আরও অনেক ক্রাইটেরিয়া ছিল। ভাগমতী ছিলেন অসামান্য রূপবতী। যেমন গানের গলা, তেমনই নাচে পটীয়সী। অগ্নি ইন্টারাপ্ট করল, রূপবতী, নৃত্যে পটীয়সী, শিল্পী, দেখতে সেম সেম, বাকি তাহলে আর রইলটা কি? বাই দ্য ওয়ে, তুমি দেবদাসী হতে চাইলে ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হতো? পাত্তা না দিয়ে মোহনা বলল, কুতুবশাহী বংশের পঞ্চম পুরুষ ছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। তিনি তখনও যুবরাজ, সিংহাসন পাননি। একদিন দেখে ফেললেন ভাগমতীকে। দেখেই প্রেম প্রথম দর্শনে, লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে। তারপর আরেক দিন, এরপর বারবার। বাহ, বেশ তো, খুব ইন্টারেস্টিং লাগছে। তারপর কি হলো? বলে এক ফাঁকে হোয়াটসঅ্যাপটা চেক করে নিল। দুর্গা এখনও চেক করেনি মেসেজটা। মোহনা বলে চলল, একদিন সকালবেলা ভাগমতী তখন একদম কিশোরী, অনাঘ্রাতা ফুলের মতো। দেবদাসী সকালবেলা চলেছে মন্দিরে। যেতে হয় বন পেরিয়ে, চিচলাম গ্রামের জঙ্গলি পথ, ফুলে ফুলে সাজানো। বন্য ফুল থরে থরে ফুটে উঠেছে অপূর্ব সম্ভারে। কিছু ফুল ভাগমতী তুলে নিয়েছে সাজিতে, দেবতার পায়ে দেবে বলে। সেই কুসুমরাঙা পথ দিয়ে চলেছে কিশোরী দেবদাসী ভাগমতী। এমন সময় পিছন থেকে হঠাৎ ঘোড়ার খুরের শব্দ। চকিতে লুকিয়ে পড়ার চেষ্টা করলো ভাগমতী। এই শব্দ তার বয়সী সব মেয়ের কাছে আতঙ্কের। সুলতানি কর্মচারীরা ওদের কাছে দানব। চিচলামের যত মেয়ে আছে ওর বয়সী সবাই সবাই দেবদাসী। সুলতানি কর্মচারীরা ওদের কাছে সাক্ষাৎ যমরাজ। ভাগমতী লুকোবার চেষ্টা করলো ঝোপের আড়ালে, কিন্তু সবচেয়ে কাছে ঝোপটা হতো বেশ দূরে। দৌড়াবার চেষ্টা করলো সে, কিন্তু পড়ে গেল মাটিতে। ততক্ষণে এসে গিয়েছে ঘোড়সওয়ার। চোখ বন্ধ করে ফেললো কিশোরী ভাগমতী। কি হবে এবার? নিশ্চয়ই ওকে ঘোড়ায় তুলে নিয়ে যাবে, তারপর অত্যাচার করে মেরে ফেলবে। মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলো ভাগমতী। কাঁধে একটা স্পর্শ, ওকে যেন সাবধানে যত্ন করে কেউ তুলে নিয়েছে। সেই স্পর্শে তো কোনো কলুষতা নেই। চোখ খুলল ভাগমতী, দেখল নব্য যুবক এক বীর সাওয়ারি এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। চোখে মুগ্ধতা। মুখ নামিয়ে নিল ভাগমতী। চলে গেল সেখান থেকে মন্দিরে। তারপর দেখা হতে লাগলো বারবার। সেই অশ্বারোহী আর কেউ নন, স্বয়ং যুবরাজ মোহাম্মদ কুলি কুতুব শাহ। তার বাবা ইব্রাহিম কুলি কুতুব শাহ তখনও সিংহাসনে। মোহাম্মদ কুলি কুতুব শাহ প্রায়ই বিভিন্ন অজুহাতে দেখা করতে আসতেন ভাগমতীর সঙ্গে। কখনো শিকার, কখনো বিলাস ভ্রমণ, কখনো বা অন্য কোনো অজুহাতে। অগ্নি বলল, কিন্তু সেসব তো ওদের দুজনের ব্যাপার, তুমি জানলে কি করে? উত্তর না দিয়ে মোহনা বলল, সুলতান ইব্রাহিম কুলি কুতুব শাহ মেনে নেননি প্রথমে ছেলের এই সম্পর্ক। একই হিন্দু মেয়ে, তারপর সাধারণ ঘরের। কিন্তু কুলি কুতুব শাহের প্রেম কোনো বাধা মানে না। ভাগমতীর সঙ্গে দেখা চালিয়ে যেতেন নিয়মিত, শিকারে যাবার সময় বা এমনি অলস ভ্রমণে। কোনো এক সময় অঝোর ধারে বৃষ্টি পড়ছে গোলকুণ্ডায়। ফুলে উঠেছে মুসি নদীর জল। পান এসেছে মুসি নদীর তীরের গ্রামগুলোতে। যুবরাজ ব্যস্ত হয়ে পড়লেন তার প্রেয়সী ভাগমতীর জন্য। কেমন আছে সে? ঘোড়ায় চেপে কোনো ক্রমে চলে এলেন চিচলামে, ভাগমতীর গ্রামে, জীবনের ঝুঁকি নিয়ে। ভাগমতী দেখল তার জন্য বিশাল এক ঘোড়ার পিঠে চড়ে নবীন এক অশ্বারোহী এসে গিয়েছেন। ছোট্ট পরীর মতো ভাগমতীকে দুই হাতে তুলে নিলেন যুবরাজ। ঘোড়ায় চড়ে নিয়ে গেলেন গোলকুণ্ডার প্রাসাদে। তারপর? আরে বেশ রোম্যান্টিক তো কুলি কুতুব শাহ। তুমি আর বেশি কথা বলো না তো, থাকো তো পড়ে অফিসে।
তুমি আর রোমান্টিসিজমের কি বা বুঝবে? হাত বাড়িয়ে অগ্নি মোহনাকে ধরার চেষ্টা করলো। এটা পাবলিক প্লেস, সবাই দেখতে পাবে, এরকম করো না। মোহনা ওর হাত সরিয়ে দিল। আজ রাতে তোমার হচ্ছে। হুমকি দিয়ে রাখলো অগ্নি। ড্রাইভারটা আয়না দিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে না। অগ্নি অবাক হলো, বাংলা বোঝে নাকি? যাই হোক, সংযত হয়ে গেল অগ্নি। তারপর কি হলো? অগ্নি আবার ট্র্যাকে ফিরে এলো। তখন সুলতান ইব্রাহিম, যুবরাজের বাবা, বুঝলেন যে এই প্রেম ভাঙবার নয়। তখন তিনি যা করলেন তা অনায়াসে যে কোনো আদর্শ পিতার মডেল হতে পারে। বানিয়ে দিলেন একটি সেতু, পুরানা পুল, মুসি নদীর উপরে, সন 1578 নাগাদ, যেই সেতুতে করে যুবরাজ তার লেডি লাভের সঙ্গে দেখা করতে যাবেন। তারপর তো একসময় মোহাম্মদ কুলি কুতুব শাহ সিংহাসনে উঠলেন। ভাগমতীকে বিয়ে করে তার জন্মস্থান গ্রামের নাম পাল্টে রাখলেন ভাগ্যনগর বা ভাগনগর। অনেক ইতিহাসবিদ বলেন পরবর্তীকালে ভাগমতী হায়দারি মহল নামেও পরিচিত হন এবং ভাগনগরের নাম বদলে হায়দ্রাবাদ হয়। এই মোহাম্মদ কুলি কুতুব শাহ যেমন ছিলেন প্রেমিক, তেমনই ছিলেন আবার কাব্যরসিক। আর হায়দ্রাবাদের আইকনিক স্থাপত্য চারমিনার তো ওর প্রয়াসেই তৈরি। কিন্তু অনেকেই তো রানী ভাগমতীর অস্তিত্ব অস্বীকার করেন, বলেন রানী ভাগমতী নাকি একটা মিথ। চুপ করে থাকে মোহনা। তারপর বলল, এর কারণ ছিল রাজ পরিবারের মধ্যেই। জিয়াউদ্দিন আহমদ সাকিব নামে একজন ইসলামিক হিস্ট্রির পণ্ডিত বলেছিলেন, রানী ভাগমতীকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিলেন সুলতানি দরবারের পেশোয়া মীর মোমিন। মীর মোমিন প্রধানমন্ত্রী ছিলেন সুলতানের। তিনি রানী ভাগমতীকে কখনো মেনে নিতে পারেননি। এমনকি রানী ভাগমতীর মৃত্যুর পর তার কোনো সমাধিস্তম্ভও বানানো হয়নি। দাক্ষিণাত্যের ইতিহাসকারেরা রানী ভাগমতীর অস্তিত্ব স্বীকার না করলেও দুই শ্রেণীর মানুষ কিন্তু তার অস্তিত্ব স্বীকার করেছেন। প্রথমত বিদেশি পর্যটকরা, যেমন বার্নিয়ার, টেবোর্নিয়ার, থেভনট ইত্যাদি। যদিও যখন তারা এসেছিলেন ভারতবর্ষে ততদিনে কুলি কুতুব শাহের জামানা শেষ। দ্বিতীয়, যারা রানী ভাগমতীকে বাস্তব চরিত্র বলে গিয়েছেন তাদের মধ্যে আছেন অনেক ইতিহাসকার, যারা প্রধানত উত্তর ভারতের, যেমন আকবরের নবরত্ন সভার এক রত্ন ফৈজি, আব্দুল বাকি নিহাবান্ডি, কাফি খান। তাদের কাছে তো রানী ভাগমতী একটি রক্ত মাংসের চরিত্র। মুগ্ধ হয়ে মোহনার দিকে তাকিয়ে আছে অগ্নি। তুমি এত জানো কি করে? তুমি নিজেই ভাগমতী না হলে? হঠাৎ ব্রেক কষে থেমে গেল ওদের গাড়িটা। সামনে এসে পথ আটকেছে একটা লোক। লাল চোখ, দৃষ্টি অসম্ভব গভীর, লম্বা রোগা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। ওদের ড্রাইভার রেগে গিয়ে কী সব বলতে গিয়েও তার মুখ দেখে চুপ করে গেল, মুখ নামিয়ে নিল। লোকটা ভালো করে দেখে নিল গাড়ির ভিতরটা। মোহনার দিকে চোখ পড়তেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল। দুই চোখে জান্তব ক্ষুধা। এখনই ওর বিশাল মুখবিবরে ওকে পুড়ে নেবে যেন। মুখ ফুটে উঠল একটা বঙ্কিম হাসি, একটা বহু শতাব্দী অপেক্ষার ফল পাবার হাসি। মোহনার দিক থেকে চোখ আর ফেরাচ্ছে না পাগলটা। কিছু পরে ভালো করে দেখে টেকে যেতে লাগলো। মুখে কোনো কথা বলল না। ঘটনার আকস্মিকতায় অগ্নি আর মোহনা চুপ করে গেল। ড্রাইভার কোনো কথা না বাড়িয়ে পৌঁছে দিল ফোর্টের বাইরে। ওরা যখন গাড়ি থেকে নামবে, ড্রাইভার কি একটা যেন বলবে বলবে করছিল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অগ্নি, কিন্তু কিছুই বলল না। ওরা দুজন বেশ কয়েক পা এগিয়ে গিয়েছে। অগ্নি পিছন থেকে ডাক শুনল, শুনিয়ে ভাই সাহেব। অগ্নি আর মোহনা পিছে তাকালো। ওদের ড্রাইভার হাতছানি দিয়ে অগ্নিকে ডাকছে। মোহনাকে দাঁড়াতে বলে অগ্নি এগিয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে ড্রাইভার অগ্নির হাতে একটা চিরকুট তুলে দিল। আপকো দেনে কে লিয়ে बोला। कौन? ना मालूम नहीं, सफेद दाढ़ी एक आदमी। मैडम को मत बताइए। क्या? वो पागल आदमी के पास मत जाइए सर। আর কিছু জিজ্ঞাসা করার আগেই ড্রাইভার এদিক ওদিক দেখে পিছু হটল। চিরকুটটা খুলে দেখলো একটা নাম আর একটা ফোন নাম্বার। নাম মীর আলী।
মোবাইলে নাম্বারটা টুকে নিল অগ্নি। সফেদ দাড়ি মানে ডক্টর আনসারি, ওনার কি উদ্দেশ্য? মীর আলীর নাম উনিই গাইড হিসাবে রেকমেন্ড করেছিলেন, কিন্তু এত পার্টিকুলার কেন উনি? আর মোহনাকে জানানো বারণ বা কেন? না, মোহনাকে জানাবে না ও, মীর আলীকেও ফোন করবে। মোহনা জানলে বারণ করবে। মীর আলীর কাছেই লুকিয়ে আছে অনেক রহস্য, যা ওকে জানতেই হবে। ওর পূর্বপুরুষের কথা, সেই রহস্যময় ছবি মোহনার সঙ্গেই বা কি সম্বন্ধ? পাগলটাই বা অমন করে তাকিয়েছিল কেন মোহনার দিকে? ড্রাইভার গাড়ির দিকে ফিরে যাচ্ছে। অগ্নি মোবাইলে নাম্বারটা ডায়াল করলো। ট্রু কলার অ্যাপে নামটা দেখলো মনস্টার। ওদিকে মোহনা ওকে দেখছে। ফোনের ওপারে একটা গম্ভীর গলা জিজ্ঞাসা করলো, आ गया। সংক্ষেপে বলল অগ্নি, बहुत शुक्रिया। एक बार अंदर आने से वापस नहीं जा सकोगे। मंजूर है? হ্যাঁ মঞ্জুর হ্যায়। अंदर आइए। অগ্নি জানতও না ও কিসে রাজি হলো। ভিতরে ঢুকে নাম্বারটা রিডায়াল করলো অগ্নি, পকেট থেকে মোবাইলটা বের না করেই। হঠাৎ একটা হাত অগ্নির কাঁধে কেউ রাখলো। इधर। সেই পাগলটা গাড়ির সামনে যে এসে পড়েছিল সে। মোহনার মুখ ভয়ে শুকিয়ে গেল। সেই মোটা মোটা কালো আঙুল ওর হাতে, বড় চেনা ওর ওই আঙুলগুলো। গলায় ব্যথা করে উঠল ওর। গোলকুন্ডা ফোর্টের মধ্যে ঢুকে প্রধান তোরণের কাছে দাঁড়িয়ে চোখ আটকে গেল মোহনার। তোরণের উপরে একটা গর্তের দিকে দৃষ্টি আকর্ষণ করল। দেখো, একটা গোল গর্ত আছে উপরে। এটা কী কাজে লাগতে পারে? মোহনা তোরণের উপরের গর্তটার দিকে তাকিয়ে রয়েছে, মুখ তুলে উত্তরের প্রতীক্ষা করছে। উত্তরটা যার দেওয়ার কথা সেই গাইড মীর আলী কিন্তু চুপ। ও নিরীক্ষণ করছে মোহনাকে গভীরভাবে। কিছু পরে হিন্দিতে জবাব দিল, ওটা দিয়ে শত্রুপক্ষের ওপরে গরম তেল ঢালা হতো। ওরা চলল দুর্গ দেখতে। মীর আলী নিজেকে স্থির করে দেখাতে লাগলো। একটা অদ্ভুত আকর্ষণ আছে মীর আলীর মধ্যে। এমনভাবে পুরনো দিনের গল্পগুলো বলে যে যেন ও নিজেই দেখেছে। এমন অনেক কথা বলে যার উত্তরে পাল্টা প্রশ্ন করা যায়, তুমি জানলে কি করে? হয়তো উত্তর দিয়ে দেবে, আমি তো করেছি 400 বছর আগে। হ্যাঁ, অসুবিধা আছে? তোমার বয়স কত? 500 হতেও পারে। কথা বলতে বলতে মোহনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে মীর আলী, কিন্তু বক্তব্যের খেই হারায় না কখনোই। বোঝাই যায় যে মাথায় দোষ, কিন্তু গোলকুন্ডা ফোর্টের প্রতিটি পাথরের ইতিহাস ও জানে। একবার মীর আলী একটা পাথরের সামনে নিয়ে গিয়ে বলল, इसके अंदर एक टनल है, सीक्रेट टनल, जो कि मती महल तक जाता था। इसके अंदर कोई भी घुस नहीं सकता। बहुत कुछ हुआ इसके अंदर, बहुत बुरा कुछ हुआ। মোহনা চুপ করেছিল এতক্ষণ। এবার কি একটা মনে হলো ওর। হঠাৎ করে মীর আলীকে চ্যালেঞ্জ জানিয়ে ফেলল। ये टनल कहाँ जाता था आपने बोला? একটু থমকে মীর আলী বলল, मती महल। नहीं, ये गोसा महल जाता था। মীর আলীকে দেখে মনে হলো ও যেন একটা বড় সড় ধাক্কা খেয়েছে। চোখ ছোট করে ও জিজ্ঞাসা করল, आपको कैसे मालूम? মোহনা মীর আলীর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, मत पूछो। সেই বলার মধ্যে এমন একটা জোর ছিল, গভীরতা ছিল, নিশ্চয়তা ছিল যে মীর আলী প্রথমটা স্তম্ভিত হয়ে গেল। তারপরে চেয়ে রইল ওর দিকে। কে এই নারী? পড়ন্ত বেলার আলো এসে পড়েছে মোহনার মুখে, সোনার আলো। এরপরেই গোধূলি নামবে। চুল খুলে ফেলেছিল মোহনা। হাওয়ায় চুলগুলো উড়ছে।
চিবুক উঁচু, কানের পাশে গলার পাশে জড়িয়ে আছে চুল, চোখের দৃষ্টি গভীর। আচ্ছা, মোহনা কেমন একটা অন্যরকম আচরণ করছে না? মীর আলী চেয়ে আছে মোহনার দিকে। অগ্নি যেন ওখানে তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থিত। মোহনা আর মীর আলী দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। মীর আলীর চোখে অদ্ভুত দৃষ্টি, তাতে অবিশ্বাস, হঠাৎ অপ্রত্যাশিতভাবে কিছু পাবার অনুভূতি, ভয়, লোভ, কাম সব একসঙ্গে ভিড় করে আছে। মোহনা স্থির, ওর অভিব্যক্তি এমন যেন ও সব গোপন কথা জেনে ফেলেছে। মীর আলীর মিথ্যে ও ধরে ফেলেছে। মীর আলী বলল, ये टनल 1 किलोमीटर तक जाता था, लेकिन মোহনা গম্ভীরভাবে বলল, 8 किलोमीटर तक था। आपको तो जरूर मालूम होगा। মীর আলী চুপ, দুজনেই অনেকক্ষণ চুপ। অগ্নি দর্শক, আশেপাশেও কেউ নেই, শুধু ওরা তিনজন। ওরা হেঁটে হেঁটে গেল যেখানে, সেখানে অদ্ভুত দর্শন দুটো বড় পাথর, একটা পাখির মাথার মতো, আর একটা আরও অদ্ভুত দর্শন। ওই পাথরের কাছে এসে মোহনা মীরকে জিজ্ঞাসা করল, कुछ याद है? মীর আলী পায়ের কাছে বসে পড়ে মোহনার, ধরতে চায় ওর পা দুটো, পিছনে সরে যায় মোহনা। माफ़ी माफ़ी रानी जी, माफ़ी, मुझे मुझे माफ़ कीजिए रानी जी, माफ़ी। কেন এমন করছে মীর আলী? পাগলামি উঠল নাকি মাথায়? কিন্তু ওদের দুজনের সংলাপ শুনে তো পাগলামি বলে মনে হচ্ছে না। মীর আলী উঠে দাঁড়ালো, ওর চোখ দুটো লাল। মোহনা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মনে হলো, অন্তত অগ্নির তাই মনে হলো। মীর আলীর হাতের আঙুলগুলো কঠিনভাবে কার্ল করা, যেন এখনই গলা টিপে ধরবে মোহনার। করলেও কিছু করার নেই, এখানে কেউ নেই। মোহনাকে গলা টিপে মেরে ফেলে যদি মীর আলী লুকিয়েও রাখে, কেউ টেরও পাবে না। মোহনা তাকিয়ে দেখে ওর হাতগুলোর দিকে আর চোখে কি যেন মনে পড়ে দম বন্ধ হয়ে আসে ওর। দেখে মীর এক দৃষ্টে তাকিয়ে থাকে ওর দিকে, কিন্তু দৃষ্টিটা শান্ত হয়ে এসেছে। ওই পাথরের আড়াল থেকে কে একজন হঠাৎ করে সরে গেল না? অগ্নি তাকিয়ে দেখল, বুঝতে পারল না কিছুই। হঠাৎ করে একটা বড় পাথরের চাই উপর থেকে ওদের দিকে গড়িয়ে পড়ল, বেশ বড় পাথর। মীর আলী লাফিয়ে উঠে মোহনাকে টেনে সরিয়ে না আনলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। অসমন জায়গায় টাল সামলাতে না পেরে মোহনা সোজা গিয়ে পড়ল মীর আলীর গায়ের ওপর। এ যাত্রা প্রাণে বেঁচে গেল। পড়ে গেলে হাড়গোড় তো ভাঙতই, বড় ক্ষতিও হতে পারত। পাথরটা শব্দ করে নিচে পড়ে গেল। মীর আলীর বাহুবন্ধনে মোহনা কোথায় যেন হারিয়ে ফেলেছে নিজেকে। মীর আলী নিজেকে ছাড়িয়ে নিয়ে মোহনা বলল, शुक्रिया। মীর আলীর সম্বিত ফিরতে কয়েক সেকেন্ড লাগলো। তারপরে উপরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করে তেলেগুতে কি একটা বলল, কটুক্তিই হবে, কিন্তু কার উদ্দেশ্যে বোঝা গেল না। অগ্নি কি বলতে গেল মীর আলী পাত্তাও দিল না। ওরা চলতে শুরু করলো আবার। অনেকগুলো সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অগ্নি আর মোহনা দম বেরিয়ে যাচ্ছে। মীর আলী কিন্তু বেড়ালের মতো তরতর করে উঠে যাচ্ছে। কিছুটা উঠেই ছোট বড় প্রকোষ্ঠ। মীর আলী দেখতে লাগলো তারামতি মসজিদ, রামদাস বন্দিশালা, নাগিনা বাগ, অম্বরখানা। সিঁড়ি দিয়ে অনেকটা উঠে ওরা যেখানে পৌঁছলো সেটা একটা সমতল জায়গা। সেই চত্বরে একটা ছোট্ট কোণে একটা মন্দির। চমকে গেল মোহনা, ঠিক স্বপ্নে যেমন দেখেছিল। কাছে গিয়ে দেখলো লেখা আছে মহান কালী টেম্পল। মহাকালী নয়, মহান কালী। মীর আলী ওদেরকে ইঙ্গিত করল ভিতরে যেতে। ছোট্ট অপ্রশস্ত মন্দির, কালী বিগ্রহ, নিত্য পূজা হয়। সেই মন্দিরের মধ্যে ধ্যানে বসে এক পূজারী, কপালে সিঁদুরের টিপ, মুখে দাড়ি। মীর আলী গিয়ে ডাকলো তাকে, ए पंडित गारू, आँख खोलिए। মীর আলী কাউকেই খুব একটা সম্ভ্রম করে না, তবে এই পূজারীর সামনে সেও বুঝে শুনে কথা বলে বোঝা গেল। গোলকুন্ডা ফোর্টের ও রাজা, কিন্তু এই পূজারীর মধ্যে
কিছু একটা আছে। পূজারী চোখ খুললেন, রক্ত জবার মতো লাল। দেখলেন ওদের, ইশারায় কাছে ডাকলেন। অগ্নিকে আর মোহনাকে ছুঁয়ে দিলেন পুজোর ফুল। ওরা বিগ্রহকে প্রণাম করল। মোহনার কপালে ছুঁয়ে দিলেন একটা জবা, মুখে ছিটিয়ে দিলেন জল। ওর মাথাটা ঘুরে উঠল। পূজারীর বিশাল চোখ দুটো ওর সামনে, লাল, তার মধ্যে ভাসছে কালো মণি, ভ্রুতে সিঁদুর। কে উনি? কি চান ওর থেকে? নিশ্চয়ই করবে মোহনা, কেন করবে না? উনি চাইবেন আর মোহনা করবে না, সেও কি সম্ভব? ওর সম্বিত ফিরল পূজারীর কথায়। शाम को 6 बजे आ जाना फिर से। ব্যাস ওইটুকুই। মীর আলীও শুনে নিল হুকুম। অগ্নিরও কেমন একটা ঘোর এলো। বেশ তো, দেখাই যাক না। ওর একবারের জন্যও মনে হলো না সন্ধে 6টার সময় তো অন্ধকার নেমে আসে, তারপরেই লাইট অ্যান্ড সাউন্ড শো, আর সেটাও শেষ হয়ে গেলে লোকজনদের ফোর্টের ক্যাম্পাস থেকে বের করে দেয় সিকিউরিটি। এটা হেরিটেজ আর্কিটেকচার, এখানে নির্দিষ্ট সময়ের বাইরে থাকা যায় না। কিন্তু অগ্নির কেমন যেন মনে হলো এসেই দেখি না কি হয়। বেশ একটা রহস্য ঘনিয়ে উঠেছে। যখন একটা ইঙ্গিত পাওয়া গেল সেটা ধরেই এগোনো উচিত। 400 বছর আগের কুতুবশাহী সাম্রাজ্যের অসামান্য সুন্দরী রানী ভাগমতী, তাঁর বিদেহী উপস্থিতি ঘিরে লোককথা, প্রাচীন শিল্পীর অবসেশন, উন্মত্ততা, বংশ পরম্পরায় ছড়িয়ে পড়া প্রেমের উন্মাদনা, মোহনার রানী ভাগমতীর সঙ্গে মুখের মিল, ওর এই জায়গা সম্পর্কে এত জ্ঞান, মীর আলী আর মোহনার ভাবান্তর, নিশীথ রাত্রে প্রায় 200 বছরের আগে পল পল করে আঁকা রানী ভাগমতীর সেই রহস্যময় ছবি, ওদের দিকে পাথর ছুঁড়ে মারা, সব কিছুর মধ্যে কোনো একটা সূত্র আছে। সেই সূত্রের কোনো যোগ মোহনার সঙ্গে নিশ্চয়ই আছে। সেই রহস্য উন্মোচন না করে ও যায় কি করে? যা হবে তা হোক, ও এর শেষ দেখে তবে ছাড়বে। মোহনা একটা ভাঙা চাতালে বসল, সামনে মীর আলী। মোহনার মধ্যে এখনও যেন একটা ঘোর কাজ করছে, নেশার মতো। পার্সোনালিটি অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে। মীর আলীকে মনে হচ্ছে অনেক সতর্ক। অগ্নি কি মনে করে একটু সরে গেল। ও মোহনাকে মীর আলীর সঙ্গে একান্তে একটু সময় দিতে চাই। ওর মধ্যেও একটু নেশার ঘোর এসেছে। একটু ঘুরে গিয়ে একটা বিশাল পাথরের আড়ালে দাঁড়ালো অগ্নি। এখান থেকে বেশ শোনা যাবে মীর আলী আর মোহনার কথোপকথন। অগ্নি দেখতে লাগলো। মীর আলী চুপ করে দাঁড়িয়ে আছে মোহনার সামনে। মোহনা বসে, ওর বসার ভঙ্গি, চাউনি সব কিছুই যেন অন্যরকম। अब क्यों किए थे ऐसा? মাথা নিচু করে রইল মীর আলী। फिर से आई हूं मैं, क्या कर लोगे? जान ले लोगे फिर से? হাত জোর করল মীর। মোহনা বলে চলল, पेशवा खुद ही मार सकते थे मुझे, आपको क्यों भेजा? মোহনার বাচনভঙ্গি বড় অদ্ভুত। কেউ কি ভর করেছে ওর মধ্যে? বাহ, বেশ তো লাগছে। কত কথা জানা যাচ্ছে, কিন্তু কি নিয়ে কথা বলছে ওরা? ওরা কি একে অপরকে আগে থেকে চিনত? পেশোয়াই বা কে? ওই যার কথা গাড়িতে বলছিল মোহনা? आपको क्यों बुलाया मुझे मारने के लिए? মীর আলীর মুখ নিচু। आप चाहते थे मुझे? মীর আলী এবার মাথা নাড়ল। হ্যাঁ, মাথা ঘুরে উঠল অগ্নির। ঠাস করে একটা চড়ের শব্দ। মোহনা সপাটে একটা চড় কষিয়েছে মীর আলীকে। চোখ জ্বলে উঠল মীর আলীর। এগোচ্ছে এগোচ্ছে ও মোহনার দিকে। মোহনার ভাবান্তর নেই। মীর আলী 2 হাতে গলা টিপে ধরল মোহনার। বুড়ো আঙুল দুটো কণ্ঠনালীতে। মোহনা বাধা দিল না। অগ্নির নিজেকে অবশ লাগলো। জল চাই, একটু জল। মীর আলী কে? মোহনাই বা কে? কি বলছে ওরা? মীর আলী মেরে ফেলবে মোহনাকে? না না, ওর দৃঢ় বিশ্বাস মীর আলী মোহনাকে মেরে ফেলবে না। আচ্ছা, ও কি সত্যিই মীর আলী, নাকি মীর আলী শরীর অবলম্বন করে আর কেউ? অসম্ভব ভালো লাগতে শুরু করলো অগ্নির। মোহনা কি সত্যিই রানী ভাগমতী? মীর আলী তাহলে কে?
ওই কি রানী ভাগমতীকে মেরে ফেলেছিল? কই, রানী ভাগমতীর মৃত্যুর কারণ তো নিশ্চিতভাবে জানা যায় না। কেউ বলে রোগে ভুগে, কেউ বলে আত্মহত্যা, কেউ বা অন্য কাহিনী বলে। মীর আলী চেপে আছে মোহনার গলাটা। মোহনার চোখ বন্ধ, মুখ লাল, জোরে শ্বাস নিচ্ছে। অগ্নি দেখছে দূরে দাঁড়িয়ে। ও কি কোনো ইতিহাসের পুনরাবৃত্তির সাক্ষী হতে চলেছে? মোহনা বলল, ये तो वो जगह नहीं है, इधर तो नहीं किए थे आप। মোহনার গলাটা ছেড়ে দিল মীর। তাকিয়ে রইল। মোহনা বলল, कोई ख्वाहिश है? क्या चाहते हो मुझसे? মীর কাছে এসে চুপি চুপি কি একটা বলল মোহনাকে। ওর গোপন ইচ্ছে, যা জন্ম জন্মান্তর ধরে লালিত। সেই ইচ্ছে যা ওদের বংশ পরম্পরায় উন্মত্ত করে এসেছে। ওরা বিভিন্ন শরীর ধরে খুঁজে বেরিয়েছে কাউকে। সেই ইচ্ছে মীর আলী ব্যক্ত করেছে মোহনাকে। মোহনার কানের কাছে ওর মুখ, ভীষণ ভীষণ কাছে। মীরের উষ্ণ নিঃশ্বাস মোহনার মুখে। কি বলল মীর? কি চেয়ে নিল মোহনার কাছ থেকে? অগ্নি শুনতে পেল না, শুধু দেখল মোহনার মুখে স্মিত হাসি। ও কিছুতে সম্মতি দিচ্ছে। এমন সময় ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ ফুটে উঠল অগ্নির। দুর্গা রাওয়ের মেসেজ। অনুবাদ করে দিয়েছে অডিও ক্লিপটা। ওরা যদি তোমার প্রস্তাবে রাজি থাকে তবে তোমাকে ওরা নিজে থেকে ফোন করবে। এই সেই, আমি শিওর। ছবিগুলো দেখেছো? ওরা রাজি। তুমি ওর হাজবেন্ডের ফোন পাবে। দেখো যেন বাড়াবাড়ি করে ফেলো না। কিসের প্রস্তাবে রাজি? কাকে দেওয়া প্রস্তাব? পরের মেসেজ, ডক্টর আনসারি বলে ওখানে কোনো ফ্যাকাল্টি নেই। আরেকটা মেসেজ, অল ইজ ওয়েল বস। অগ্নি একটা থামস আপ ইমোজি দিয়ে দিল। কিসের প্রস্তাবে অজান্তে সাই দিয়ে ফেলেছে অগ্নি। যাই হোক না কেন, এর রহস্য ভেদ করতেই হবে ওকে। ঘড়িতে প্রায় 6টা। সন্ধে নেমে এসেছে। অগ্নি, মোহনা আর মীর আলী এসে দাঁড়ালো মহান কালী মন্দিরের চত্বরে। তখন সন্ধে নেমে গেছে। আর কোনো দর্শনার্থী মন্দিরে নেই। পূজারী কাছে ডাকলেন ইঙ্গিতে, আচ্ছা ইনি কি কোনো কথা বলেন না? অগ্নিকে দিলেন একটা ছোট্ট পাত্রে করে একটা পানীয়। ইঙ্গিতে বললেন, পান করে নাও। এক ঢোকে পুরোটা পান করল অগ্নি। ঘুরে উঠল মাথাটা, জ্ঞান যায়নি। চলে গেলেন ভিতরে। ওরা বসে রইল। ওদিকে অগ্নির মাথাটা ভীষণ হালকা লাগছে। শরীরে জেগে উঠেছে অ্যাড্রিনালিন হরমোন। একটা অদ্ভুত ভালো লাগা জেগে উঠেছে ওর মধ্যে। কিন্তু পূজারি কই? ওরা বসে আছে, মীর আলী আর মোহনা। দুজনেই ঘরে আছে, সব বসে নেই। কেউ কথা বলছে না কারোর সঙ্গে। অনেকক্ষণ পর ফিরে এলেন পূজারি। ইঙ্গিতে মোহনাকে আর মীর আলীকে ওর সঙ্গে যেতে বললেন। অগ্নিও উঠল। ওকে ইঙ্গিতে ওখানেই অপেক্ষা করতে বললেন। অগ্নির কিছু করার নেই, ও বসে রইল। মীর আলী আর মোহনা অনুসরণ করল পূজারীকে। বসে বসে ঘুম এসে গেল অগ্নির। অগ্নির তন্দ্রা ভাঙল যখন মীর আলী, মোহনা আর পূজারী ফিরে এলেন বিগ্রহের সামনে। মোহনার মুখ টকটকে লাল, চোখ দুটো তদনুরূপ। অনেকটা মাথা নিচে, পা উপরে করে ঝুলিয়ে রাখলে যেমন হয়। মীর আলী মাদকাসক্ত যেন। পূজারী ওদের এবার ইঙ্গিতে বসতে বললেন। ওরা বসল বিগ্রহের সামনে। পূজার ফুল দিলেন মোহনার মাথায়। তারপর মোহনার কপালে 2 ভ্রুর মাঝখানে নিজের মধ্যম অঙ্গুলি দিয়ে চেপে রাখলেন অনেকক্ষণ। বাইরে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। কিছুক্ষণ পরে আঙুল নামিয়ে নিলেন। তারপর ইঙ্গিতে মোহনাকে যা জিজ্ঞাসা করলেন তার মানে এই হয়, कुछ याद है? कुछ याद आया? মোহনার চোখ জ্বলছে, অস্বাভাবিক দৃষ্টি। মাথা নেড়ে বুঝিয়ে দিল হ্যাঁ। পূজারী তাকালেন মীরের দিকে। মীরের চোখে বাঘের দৃষ্টি, ক্ষুধার্ত বাঘ। পাশে মোহনা যেন হরিণ। বাঘ পিঞ্জরাবদ্ধ, ছাড়া পেলেই ঝাঁপিয়ে পড়ে টুটি কামড়ে ধরবে হরিণের শুধু সময়ের অপেক্ষা। হাসলেন পূজারী, স্তব্ধ কিন্তু অট্টহাসির চেয়েও ভয়ানক। অগ্নির ঘোর লেগেছে। পূজারী ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। ও যেন বল পেল শরীরে।
তবে চোখের সামনে ঘটনার প্রবাহ যেন গল্পের মতো ঘটে চলেছে। ওরা উঠে দাঁড়ালো। মীর আলী ওদের পথ দেখিয়ে নিয়ে চলল। ছাড়া পেল পিঞ্জরের বাঘ। হরিণকে বাঘ পথ দেখিয়ে নিয়ে চলল নিজের গুহায়। ওখানেই ধীরে সুস্থে ওকে খাবে। 2 তলার একটা ধ্বংসস্তূপ, সেই রকমই একটা নাম মীর আলী বলেছিল, বারাদারি। তার উপরে খোলা জায়গা, উঁচু থেকে পুরো দুর্গটা দেখা যায়। এখন আবছা অন্ধকার। इधर ठहरिए। মীর আলীর হুকুম। সেই ধ্বংসস্তূপের কোণে একটা পাথর সরিয়ে একটা প্রায় 1 মিটার বড় ক্যানভাসের মতো কি একটা বের করে আনলো মীর আলী। সঙ্গে কিছু চারকোল। খুব পুরনো একটা ছবি। ক্যানভাসটি ফ্রেমে বাঁধানো। প্রায় 1.5 বা 200 বছর আগের তো হবেই। ছবিটির মধ্যে প্রথমেই যেটা নজর কাড়ে তা হলো একজন নর্তকীর দৃপ্ত নৃত্য ভঙ্গিমা। পিছনে প্রাচীন দুর্গের ভগ্নাবশেষ। গোলকুন্ডা দুর্গ। ছবিটি কি ক্ষয়ে গিয়েছে নাকি অসমাপ্ত? এই কি রানী ভাগুমতির সেই ছবি? সেই ছবি যা সেই শিল্পী রানী ভাগুমতির মৃত্যুর প্রায় 150 বছর পর এঁকেছিলেন সেই অভিশপ্ত রাতে, যেই রাতে ভৌতিক সেই দুর্গের ধ্বংসাবশেষে শোনা গিয়েছিল নূপুরের নিক্কণ। কি হয়েছিল সেই রাত্রে কি কেউ জানে না? সেটাই কি তুলিতে ধরে রাখতে চেয়েছিলেন শিল্পী? পারেননি। পাগল হয়ে যান। মৃত্যু গ্রাস করে তাকে। একদিকে শিল্পীর জেদ, অসমাপ্ত চিত্রের সমাপ্তির চেষ্টা বংশ পরম্পরায়, আর ওদিকে কোনো এক রহস্যময়ীর বাধা, যিনি চান না ওই পরিত্যক্ত দুর্গে তাঁর একাকী লীলার চিত্র কেউ বাকিদের দেখার সুযোগ করে দিক। কি সুন্দর দৃপ্ত ভঙ্গি! অন্ধকারে পরিত্যক্ত দুর্গের নাচের মুদ্রায় রানী ভাগমতী, সাক্ষী দুর্গের প্রতিটি পাথর, প্রতিটি গাছপালা। কুতুবশাহী সাম্রাজ্যের রানী এসেছেন অন্ধকারে, বিজন বিহারে। আকাশে চাঁদের আলো। অগ্নি ডুবে গেল ছবিটার মধ্যে। প্রতিটা ডিটেলস দেখতে লাগলো। কি অসামান্য সৃষ্টি! সেই অভিশপ্ত রাতের ছবি। অভিশপ্তই বা বলবে কেন? ওই অসামান্য সুন্দরী রাজেন্দ্রাণীর ক্ষণিকের দর্শন একটা পুরো বংশধারাকে পরম্পরাগতভাবে আচ্ছন্ন করে রাখল, কামার্ত উন্মত্ত করে রাখল শতাব্দীর পর শতাব্দী। এ যেন ফুরায়ে ফেলে বারবার ভরেছ জীবন নব নব। এমন সর্বনাশা আনন্দের অনুভূতির পরশ পাথর যেই জ্যোৎস্না রাত্রিতে ছুঁয়েছিল তা অভিশপ্ত কি করে হয়? সেই সর্বনাশার তীব্র আনন্দই তো মৃত্যুরূপে বংশ পরম্পরায় ওদের জীবন তরি বেয়ে এসেছে। কি সুন্দর! ছবিতে নৃত্যরতার মুখের দিকে তাকালো অগ্নি। কি সূক্ষ্ম ডিটেলস ফুটিয়েছেন প্রায় 150 বছর আগের শিল্পী, এমন একজনের যিনি বিদেহী হয়েছেন 400 বছর আগে। নৃত্যরতার মুখটা হুবহু মোহনার মতো। এতক্ষণ শুনছিলেন বন্যী পতঙ্গের প্রথম পর্ব। ছবির সাথে মোহনার মুখের এত মিল কেন? কি হবে এবার ওর সাথে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন গল্পের জন্যতে। আগামীকাল রবিবার ঠিক রাত 10টায় বন্যী পতঙ্গের দ্বিতীয় পর্বের জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।